নয় তাকে নিয়ে। আরেকটা কথা বলি, আমি কিন্তু এসএসসি ব্যাচ 2024, আমার পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির মাঝখান থেকে। ঘটনাটি ঘটেছে পরীক্ষার 1 কিংবা 1.5 মাস আগে। তখন আমার স্কুল প্রাইভেট খুব চাপ, এমনকি একদিন সন্ধ্যার পর আমি প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলাম। বাসায় আসার 2-3 মিনিট আগে আমার খালু আমার কাছে একটা কল দেন এবং কল দিয়ে তিনি আমার পড়ালেখার অবস্থা জিজ্ঞেস করেন। তার সাথে কথা বলার শেষ করে বাসায় আসলাম এবং আমাদের ঘরে ঢোকার জন্য 2টি দরজা রয়েছে, একটি সামনের দিকে, অন্যটি পেছনের দিকে। ওই দিন বাসায় এসে আমি মাকে ডেকেছিলাম, মা মা, কিন্তু দেখি মা ঘরে নেই। ঘরে দেখি দরজা বন্ধ, কিন্তু তালা মারা নেই। আমি মনে করেছিলাম মা বোধহয় পাশের বাড়িতে গিয়েছে। আমার মা মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির এক চাচির কাছে যান, আমি ওই দিন তাই ভেবেছিলাম। তারপর আমি পেছনের দরজা দিয়ে যেই না যাব, আমার সামনে এমন ঘটনা ঘটে কি বলবো রাসেল ভাই, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি আমার ছোট ভাই ফারহান, যার বয়স আমি আগেই উল্লেখ করেছি, আমাদের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তা দেখে আমি তো নিজেই হতবাক হয়ে যাই। আমি ফারহানকে খুব জোরে জোরে ডাকছিলাম, ফারহান ফারহান, এই ফারহান। অনেক বড় একটা কিছু আমার সামনে লাফ দিয়ে আসে, সেটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। তখন আমার আর কিছু মনে থাকে না। তারপর চোখ খুলে দেখি তুমি। এই বলে সে তার কথা শেষ করে। আলহামদুলিল্লাহ, এখন ফারহান ভালো আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ফারহান মাদ্রাসায় পড়াশোনা করছে। আমার বাবার অনেক স্বপ্ন তাকে হাফিজ বানাবে। আর রাসেল ভাই, আর একটা কথা বলি, আমাদের বাড়ির অনেক ঘটনা আছে, এগুলো সময় পেলে লিখবো। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। ভাই, আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। আমরা এই বলেই আজকের মতো এই ঘটনাটি শেষ করছি। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. No ladies, no gents. It's for everyone. Logins. Delight inside. ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম আবারও এবং এই মুহূর্তে ঘুরতে সময় রাত 10:16। আমার সঙ্গে আছেন তানভীর তুষার। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তানভীর তুষারের কাছে যেতে চাই এবং তানভীর তুষারের কাছ থেকে শুনতে চাই তার সেই ভয়ঙ্কর ঘটনাটি যেটি তিনি আজকে শোনাতে চান। আপনারা সবাই জানেন যে আমরা লাইভ আজকে এই সেশনটা করছি এবং এখানে আমাদের সাথে সরাসরি ঘটনা শেয়ার করবেন এখন তানভীর তুষার। আর একটু বলি, আমার একটা চমৎকার ঘটনা ঘটছে কমেন্ট সেকশনে। সবাই জানাচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, ভেরি ইন্টারেস্টিং। এবং আমি দেখছিলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি এবং আশা করছি আপনারা যেখানে ভূতের ভয় আজকে অনেক বেশি এনজয় করবেন। আমি শুরুতেই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সাবিত আলম। সাবিত আলমকেও আমি শুভেচ্ছা জানাই এবং আমাদের আজকের যেখানে ভূতের ভয় এপিসোডের এপিসোড ছায়া সঙ্গীত আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই। এবং ছায়ার সঙ্গী আসলে কি আমরা একটু ডিসক্রাইব করছি, তারপরে একটু গুছিয়ে বলি। ছায়ার সঙ্গীটা হচ্ছে এরকম ধরনের যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের চারপাশে আমাদের কারো অস্তিত্ব আমরা অনুভব করি। আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমরা হয়তো একা নই, বিশেষ করে যখন আমরা কোনো একা ঘরে থাকি বা বাসায় আমরা একা। তারপরে মনে হয় যে কেউ একজন যেন। আর voot.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত 10:01 আর যেখানে ভূতের ভয়ের আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমরা যেখানকার ঘটনা নিয়ে আলোচনা করব বা যেখানকার ঘটনা আমরা শোনাবো সেটি হচ্ছে গাজীপুর। এছাড়াও আরও বেশ কিছু কি বলবো যে বিষয়টি আমরা আলোচনা করব। আজকের যে আমরা আমরা যে আজকের টাইটেলটা ইউজ, আপনি একটু হ্যালো বলবেন অ্যাটলিস্ট, তাহলে সবাই বুঝতে পারবে যে আপনি আমার সঙ্গে আছেন। হ্যাঁ ভাই, আমি কথা বলছি। ওকে রাকিব, আমি জাস্ট জি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ঘটনা শুনিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। কোনো সমস্যা নেই তো? না ভাই, কোনো সমস্যা নেই। আই হোপ কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি আলী হায়দার রাব্বি মংলা বাগেরহাট থেকে বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছি। আমার অবস্থান স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় সরাসরি উপস্থিত হয়ে বলা সম্ভব না, তাই ইমেইলের আশ্রয় নিচ্ছি। পড়ে শোনালে আনন্দিত হব। ইদানিং অদ্ভুত কর্মকাণ্ডই হচ্ছে আমার সাথে, যা পরে আবার লিখে পাঠাবো। সরাসরি ঘটনাটি বলি। টিউশন জীবনের সাথে কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। স্টুডেন্টদের স্কুল টাইম শেষ হওয়ার সাথে সাথেই আমার ভূত.com আবারও কথা হবে আপনাদের সাথে এই বৃহস্পতিবার। কালকে অর্থাৎ আগামীকালও আপনাদের সাথে আমাদের দেখা হতে পারে ছোট্ট একটা ঘটনা নিয়ে। আমরা চেয়েছি যে আমরা স্টোরিজ আকারে কিছু ঘটনা দেব এবং সেটাও দিব রাত 9:59। যেদিন আমাদের এরকম শোয়ের কোনো স্কেডিউলড কোনো শো থাকবে না, সেদিন আমরা দিব। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্তই আশা করি এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে যেহেতু আমাদের বার্থডে টাইম, সো আমরা একটু একটা নতুন একটা কিছু নিয়ে আসছি আপনাদের সাথে এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে এইভাবেই থাকতে। এবং আমরা আজকে যেহেতু আমাদের বার্থডের বিশেষ একটা দিন, 2 বছর আমরা অতিক্রম করলাম ভূত.com-এ, আর সেই কারণেই আমরা চাচ্ছি যে আজকে আমাদের সবগুলো প্ল্যাটফর্ম থেকেই আমরা একটা শো রান করব এবং সেখানে আপনাদের জনপ্রিয় স্টোরি টেলারদের স্টোরি আপনারা শুনতে পাবেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেই স্টোরিতে যাব। এখনো পর্যন্ত এই প্ল্যাটফর্মে আমরা একেবারেই নতুন এবং অন্য যে সমস্ত ইউটিউব শো হয় যে প্রোডাকশন করে তারপরে লাইভ দিয়ে তারপরে হচ্ছে একটা স্কেডিউল করে তারপরে লাইভ দেওয়া হয়, আমাদের সেই সুযোগটা নেই। আমরা একেবারেই লাইভ করছি। তাতে সুবিধাটা হচ্ছে যে আমরা আপনাদের কমেন্ট পড়তে পারবো, আমরা আপনাদের মেসেজ পড়তে পারবো, সেটা একটা ভালো দিক। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, কারণ এখানে পুরো শোটাই করা হবে যেভাবে ভূত.com আপনারা শোনেন। শুরুতে জানাই ভূত.com অতিক্রম করলো তার 2 বছর এবং এই 2 বছরের পথ চলায় অনেক চড়াই উতরাইয়ের মাঝেও আমরা আপনাদের সাথে আছি এবং আমরা আপনাদের সাথেই আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সেই সাথে আজকে থেকে শুরু হলো আমাদের এই নতুন পথ চলা এবং আজকে রাতের বেলাতেও কিন্তু একটা স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা একটা স্পেশাল এপিসোড শুনবেন, একটা নতুন ঘটনা শুনবেন। সেই ঘটনাটি শোনার জন্য আপনাদের টিউন ইন করতে হবে রাত 11:59 এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট পড়ছেন। অন্য ইউটিউবের সাথে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা আপনাদের কমেন্ট পড়তে পারবো এবং এখানে আমরা আপনাদের কমেন্টগুলো যারা লিখছেন সেগুলো আমরা দেখাতেও পারবো। আমরা মনে হয় যে আমরা এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আজকে পুরো শো শুনবেন, ঘটনা শুনবেন এবং সেই ঘটনাগুলো আপনাদের স্পেশাল। আমি বলি যে কিভাবে সাজিয়েছি। আমরা ভূত.com-এর খুব জনপ্রিয় 2টি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো এবং তারপরে আমরা স্বাধীন মিউজিক অ্যাপে যাবো, সেইখানে গিয়ে আমরা আপনাদের একটা নতুন স্টোরি শোনাবো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই শোটা খুবই স্পেশাল একটা শো হচ্ছে। বার্থডে উপলক্ষে আমাদের এই আয়োজন এবং আপনারা চেষ্টা করবো আমরা প্রতি শুক্রবার বৃহস্পতিবার এই সময়ে রাত 11:59 আপনাদের কাছে ফিরে আসতে এবং সেইখানে আপনাদের নতুন নতুন ধরনের ঘটনা উপহার দিতে। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে প্রতিটা মুহূর্ত যেন আমাদের সাথে আনন্দে কাটে, সেটাই আমরা চাইবো। আমি জানি না যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এবং শুনতে পাচ্ছেন। আর আমি দেখতে পাচ্ছি যেখানে অনেকে আমাদের সাথে আছে এই মুহূর্তে এবং অনেকে আমাদের এখানে জাস্ট এখানে উপস্থিত হয়েছেন আমাদের জন্য যে আজকের এই এপিসোডটা কেমন হয় সেটা দেখার জন্য। এবং এই ফার্স্ট টাইম আমরা ইউটিউব, ফেসবুক এবং সব জায়গা থেকে একটা এপিসোড করছি। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, আনন্দ পাবেন আপনারাও। এবং আমি
এখন যে সমস্ত মানে আমি একটু বলে নেই যে আমাদের এই যে ২ বছর আমরা যে পথ চললাম, এটা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে এবং আপনারা সাথে ছিলেন বলেই আমাদের সম্ভব হয়েছে এই পথ চলা। আর ২০২০ সালে খুব হঠাৎ করেই আমরা শুরু করেছিলাম ভূত.com, স্বাধীন মিউজিক অ্যাপে। একটা ছোট প্ল্যাটফর্ম ধীরে, ধীরে আপনারা বড় করে তুললেন এবং আপনারা সবাই সেখানে অংশ নিলেন। আপনারা সবাই এসে আমাদের এই প্ল্যাটফর্মটাকে রিজেক্ট করে নিলেন এবং আজকে রাতেও আমি বিশ্বাস করি যে স্পেশাল এপিসোড চলবে বার্থডে উপলক্ষে, সেখানেও আপনারা জয়েন করবেন রাত 11:59 এবং তার আগে এখানেও আপনাদের ঘটনা শুনিয়ে নিয়ে যাব। সুতরাং আমরা যারা এখানে ঘটনা শুনবো তারাই আবার এইখান থেকে চলে যাব স্বাধীন মিউজিক অ্যাপে, সেটাও লাইভ এবং সেটাও ফ্রি। সো সেখানে আপনারা শুনে আজকে বার্থডে সেলিব্রেট করবো আমরা সবাই মিলে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি কিছু কমেন্ট পড়ি। আমি দেখতে পাচ্ছি এখানে সাবরিনা আফরোজ আছেন, লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হ্যাপি বার্থডে ভূত.com জানিয়েছেন আমাদের এখানে। জ্যাক আমাদের সাথে আছেন, ফেসবুক ইউজার নাম দেখতে পাচ্ছি না, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরো একজন ফেসবুক ইউজার লিখেছেন লাভ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাকিব। সবাই ভালোবাসা জানাচ্ছেন। কিছু কিছু মানুষ আছেন আরো অন্যরকম কথা বলছেন। সুতরাং আমি আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং আপনাদের শুভ বুদ্ধি দিক, সেইটুকুই আশা করব। কারণ যে কোনো মানে ভালো উদ্যোগকে যদি আপনারা স্বাগত জানাতে না পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে প্রথম ঘটনায় চলে যাব এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা একটু মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে russell.booth.com@gmail.com। যে স্ক্রল যাচ্ছে সেই স্ক্রলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটি। আমরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের প্রথম ঘটনায়। আমি আই এম ভেরি এক্সাইটেড, কারণ আজকে এই এপিসোডটা খুব অন্যরকম এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা আজকে বিকেলবেলায় সন্ধ্যার দিকে আর কি আমরা একটা অডিও লাইভ করেছি, সেখানেও আপনারা অংশ নিয়েছেন এবং আপনাদের সবাইকে সেই জন্য অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই আমরা। এবং আশা করছি যে আমরা ধীরে ধীরে এই প্ল্যাটফর্ম থেকে আরো ভালোভাবে, আরো অনেক চমৎকারভাবে আপনাদের সামনে এসে হাজির হব। এখনো অনেক কিছু আমরা বুঝি, অনেক কিছু আমরা বুঝি না। আপনারা আমাদের চাইতে আরো অনেক ভালো বোঝেন অনেক কিছু। তো দেরি না করে আমরা চলুন চলে যাই আমাদের প্রথম ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যালোউইনের ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একটা কম্বো স্টোরি, তাই ঘটনাটির ব্যাপারে এখনই বিশেষ কিছু বলছি না। তবে আপনাদের জন্য এবং রাসেল ভাইয়ের জন্য এই ঘটনাটি হতে চলেছে হ্যালোউইন স্পেশাল এপিসোডের বিগ সারপ্রাইজ। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি, কারণ ঘটনাটি আমি নিজে সংগ্রহ করলেও লেখাটা কিন্তু আমার একার নয়। জানেন কে কে সঙ্গ দিয়েছে আমাকে? তারা আর কেউ নন, আমার আপনার প্রিয় তানভীর তুষার, সাবিত আলম এবং সিফাত আলম ভাই। জি হ্যাঁ, আমরা 4 জন মিলে ঘটনাটি লিখেছি। অর্থাৎ আজকে হ্যালোউইন স্পেশাল এপিসোডে এই ঘটনার মাধ্যমে আপনারা আপনাদের সব পছন্দের স্টোরি টেলারদের লেখকি ভঙ্গির স্বাদ একসাথে গ্রহণ করতে পারবেন। আর আপনাদের জন্য এই সারপ্রাইজের আয়োজন করার মূল পরিকল্পনাকারী সিফাত ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যা হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পরিচিত একজন বড় ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন ডাক্তার, তার নাম ডাক্তার উৎপল বিশ্বাস। ভূত এফএম এবং ভূত.com এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমাকে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। একটা সময় তিনি বলেন, তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, আজ অনেকদিন পর তোমার সাথে দেখা। তুমি এখন ভূত.com এর মডারেটর। আমি তোমার সবগুলো ঘটনা শুনেছি এবং আমার কাছে চমৎকার লেগেছে। আমার কাছেও একটা রোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা আছে। তুমি যদি লিখে পাঠাও তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। উৎপল ভাইয়ের কথা শুনে আমার আর তর সইছিল না।
তাই অনুষ্ঠান শেষে বিকেলবেলা তাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে পড়ি ঘটনা শোনার জন্য। ভেবেছিলাম ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লিখে পাঠাবো, কিন্তু সারপ্রাইজটাকে তো এভাবে হাতছাড়া হতে দেয়া যায় না। তাই ঘটনাটা কিছুটা নাটকীয় ভঙ্গিতেই শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পড়ন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্রতাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। 2-1 ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য, অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে, অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডোমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাইয়ের কাছে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছ সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচন্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে, যা নিয়েছ ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে।
এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হয়তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয়ে ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনবো, এটা আমি ঠিক নিয়েই যাব। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, আর একটু পর পর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের 4টা কোণা থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও না এখান থেকে, ফিরিয়ে দাও। ডোম এসব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে, আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঢেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ। যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিসফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এই সব শব্দ শুনছেন। আমি তো কিছু ইস্যুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় ঠোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবেই শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুইজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু
চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই, এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে একটি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে, ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভেতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন? দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরো ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরেও আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? জুড়ে কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিস ফিস শব্দ শুনতে পেলেন। অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা তার সাথে যেতে পারছি না। গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন আমার কাছে তাকে খবর দিচ্ছে না কে বলছেন মারছে। এ আপনি কাকে গাড়ি
আবারও ফিরে আসলাম আমি রাসেল। আমি ঠিক বুঝতে পারছি না, কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাছে আরেকটা স্টোরি আছে, সেই স্টোরিটা দিয়ে শুরু করি, তারপরে আমরা আবারও এই স্টোরিটাতে ফিরে আসবো। এই স্টোরির কি প্রবলেম হচ্ছে সেইটা আমি একটু সমাধান করে নিই। তার আগে আমি আরো একটা স্টোরি আপনাদের জন্য প্লে করছি। আসলে এটার কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ আমি বললাম যে আমরা এটা একেবারেই নতুন আমরা এই জায়গাটাতে, এবং আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সরাসরি আমরা আরেকটা ঘটনায় যাচ্ছি এবং সেখান থেকে আমরা আবারও এই ঘটনাটিতে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করব যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়া দুজন কিশোর বয়সী ছাত্রও ছিল। আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম। আমরা হাঁটছি তো হাঁটছি, কিছু দূর যাওয়ার পর থেকেই ওনারা আমার সাথে কথাবার্তা কমিয়ে দেন আর গুনগুন করতে করতে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করেন। আমি কোরআনের খুব বেশি সূরা পারতাম না, তাই আমি ওনাদের মতো কোরআন না পড়ে পথের দিকে লক্ষ্য রাখি। সেই রাতটা ছিল জ্যোৎস্নায় ঝলমলে একটি রাত, তাই আমরা আমাদের সাথে আনা মোবাইলগুলোর আলো না জ্বালিয়ে চাঁদের আলোতে পথ চলছিলাম। আমি এদিক সেদিক তাকাতেই হঠাৎ লক্ষ্য করি রাস্তার পাশের পুকুরে কারা যেন বারবার ডুবছে আর ভাসছে। আমি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে যাই, কারা এই রাতে পুকুরে গোসল করে? ওইদিকে হুজুরদেরও কোরআন পড়ার আওয়াজটা অনেক বেড়ে গিয়েছিল। আমি অনেক ভালো করে দেখার জন্য যেই পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে মুয়াজ্জিন সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে আর এদিক সেদিক তাকাতে নিষেধ করে। আমিও এই ব্যাপারটায় খুব অবাক হই। কিছু দূর আসার পর আমরা সেই জিন ধরা মেয়েটির বাড়িতে গিয়ে উপস্থিত হই। টিনের একটি বাংলো বাড়ি সেটা। সেই বাড়িতে তখনও বিদ্যুৎ না পৌঁছালেও হারিকেন আর কুপির আলো জ্বেলে রেখেছে তারা। আমাদেরকে একটা বসার ঘরে বসিয়ে রেখে ওনারা চলে গেলেন মেয়েকে আনতে। কিছুক্ষণ পর তারা একটি মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করে, আর সাথে সাথেই সেই ঘরের পরিবেশ বদলে যায়। ভয়ঙ্কর গুমোট সেই পরিবেশ, আর সেই সাথে চলছিল হুজুরের গুনগুন শব্দে কোরআন পাঠ। বলে রাখা ভালো, সেই মেয়েটি ছিল অপরূপ সুন্দরী, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা ছিল যা আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। আর একটা আশ্চর্যের বিষয়, আমি অনেকের কাছে শুনেছিলাম জিনে ধরা কাউকে হুজুরের কাছে আনলে তারা নাকি অনেক ঝামেলা করে, তেড়ে আসে, মারতে চায়, কিন্তু এই মেয়ে পুরোপুরি স্বাভাবিক। তার সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। কোরআন পাঠ ও বিভিন্ন আমল করছিল সবাই। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা মাথা নিচু করেছিল। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা সরাসরি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলে ওঠে, কিরে মতিন, অনেকদিন পর গ্রামে আসলি তাই না? তা আসলি যখন তখন বলে যা, কেমন মৃত্যু পছন্দ তোর? এটা শুনে আমি সহ ঘরের সবাই স্তব্ধ হয়ে যাই। আমার হাত পা কাঁপছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না একজন অপরিচিত কম বয়সী মেয়ে কিভাবে মাংসগুলো রান্না করে রেখেছিলাম। কিন্তু আমাদের কাজের বুয়া কিছু একটা প্রয়োজনে রান্নাঘরে যায়, আর তখনই দেখে এক ভয়াবহ ঘটনা। আমাদের আদরের ছেলেটা হাতে মাংস নিয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেরিয়ে পড়ছে। এটা দেখে বুয়া অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফিরে আসলে তার মুখ থেকে আমরা এই কথাগুলো জানতে পারি। এরপর আমার ছেলে কিছু খায় না, মাঝে মাঝে চিৎকার করে উঠে বলে, আমার রক্ত চাই। আমি একটু হাসলাম। মনোবিজ্ঞানের ভাষায় রক্ত খাওয়ার এই নেশাকে বলে রেনফিল্ড সিনড্রোম।
আমি সেই অনুযায়ী প্রেসক্রিপশন লিখছিলাম। ছেলেটা মাথা নিচু করেছিল। হঠাৎ সে মাথা উঁচু করে আমার দিকে তাকায়। তার চোখ ছিল রক্তবর্ণ। প্রচণ্ড হিংস্রতার সাথে আমাকে যে কথা বলে সেটা শুনে আমি ভয়ে একেবারে জমে যাই। সে বলে, ইরমতিন, অবিশ্বাসী, ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি? তোকে আমরা ছাড়িনি। তোর রক্ত খেয়ে তারপর আমাদের শান্তি হবে। আমি নিজেকে কোনো রকমের সামলে সেই রোগীটিকে বিদায় করি। আমার সারা জীবনে বিজ্ঞানের প্রতি অগাধ বিশ্বাস আর প্যারানরমাল ঘটনার প্রতি যে সন্দেহ ছিল তা বারবার আমার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। কিন্তু কে জানতো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটা এখনো বাকি। সেদিন চেম্বার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসার সবাই ততক্ষণে ঘুম। শুধু আমার ছোট বোন জেগেছিল। আমার জন্য রাতের খাবার সাজিয়ে রেখেছিল টেবিলে। রান্নাঘরে কিছু একটা আনতে যায়। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আমার বোনটি রান্নাঘর থেকে এখনো ফেরেনি। আমি কৌতূহল বশত রান্নাঘরে ঢুকি, আর যা দেখি তা আমি কোনোদিনও দেখতে চাইব না। দেখি আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। আমাকে দেখতে পেয়ে সেই জিনিসটার হিংস্রতা বেড়ে যায়। ছুটে এসে আমার হাতে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠি, আর তারপর সবকিছু অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। আমি আমার হাতে ব্যান্ডেজ দেখতে পাই। আমি আমার মা বাবাকে আমার বোনের কথা জিজ্ঞেস করি। উত্তরে ওনারা বলেন, কাল রাতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ তোমার চিৎকার শুনে আমরা বের হয়ে আসি। পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছিল। তা দেখে তোমার মা অজ্ঞান হয়ে যায়। আমি কোনো রকমে তোমার ইচ্ছা আছে মিটফোর্ড হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ সিয়াম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। ইটস আ বিউটিফুল স্টোরি, এবং আমি আপনার আরও স্টোরির জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর নেক্সট স্টোরি, এবং আশা করছি যে আপনি খুব দ্রুত সেটা পাঠিয়ে দেবেন। এবং একটা জিনিস খুব অদ্ভুত, যারা সাইকিয়াট্রিস্ট বা যারা সাইকোলজিস্ট, তারা সাধারণত এই জিন ভূত এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে যদি কোনো পেশেন্ট যায় তাহলে সেটাকে মানসিক সমস্যাই বলেন। এবং তিনিও আমাদের যিনি আজকে ঘটনা বর্ণনা করলেন তিনিও কিন্তু তাই ভেবেছিলেন। এটা আমার ফার্স্ট টাইম জানা হলো যে এই ঘটনাটি যদি সত্যিই হয় তাহলে আমি বলবো যে একজন মনোবিজ্ঞানী তিনি এইভাবে পুরো জিনিসটা বিশ্বাস করবেন, এটা আমার কাছে অবিশ্বাস্য। তারপরেও এই ঘটনাটি ঘটেছে, এবং পৃথিবীতে এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটতেই থাকে, এবং আপনাদের কাছে এই সমস্ত আশ্চর্যজনক ঘটনা নিশ্চয়ই রয়েছে। আমি ডাক্তার সিয়ামকে ধন্যবাদ জানাই, মানে এমন চমৎকার আমাকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি জানতামই না যে পৃথিবীতে মনোবিজ্ঞানীও কেউ কেউ আছেন যারা এইরকম ধরনের ঘটনা দেখার পরে বা জানার পরে এরকম বিশ্বাস স্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ঘটনা পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। facebook.com/russell.স্বাধীন হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, কারণ সেখানেই আমাদের খুব দ্রুত লাইভ একটা এপিসোড নিয়ে আমরা হাজির হচ্ছি। সেখানে আপনারা ঘটনা শুনবেন এবং সেটা একই সাথে স্বাধীনেও প্রচারিত হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ইয়েস, এই ছিল আমাদের প্রথম ঘটনা। মাঝখানে তো আমরা একটা ঘটনা জাস্ট হচ্ছে শেয়ার করতে গিয়েও শেয়ার করতে পারলাম না। তবে একেবারেই হতাশ হবার কিছু নেই। আমরা হয়তো সেই ঘটনাটা আজকে রাতের বেলাতে ইউটিউবে পাবলিশ করে দিব। আমরা কিছু কমেন্ট পড়ি, এবং ততক্ষণে যদি ঘটনাটা রেডি হয় তাহলে তো খুবই ভালো। আমাদের এইখানে আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আজকে ফার্স্ট শো। সো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা কোনো না কোনোভাবে আসলে চেষ্টা করছি আপনাদের কাছে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার, এবং আমরা আজকে যথাযথ চেষ্টা করেছি আপনাদেরকে লাইভে ঘটনা শোনানোর। একটা ঘটনা আমরা ঠিকঠাক পড়তে পেরেছি বা শোনাতে পেরেছি, কিন্তু সেকেন্ড যে ঘটনাটা সেটা আসলে অনেক বড়, এবং আমরা যে ঘটনা আজকে রাতের বেলায় প্রচার করব সেটা হচ্ছে আজকের এই বার্থডে স্পেশাল উপলক্ষে স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা রাত 11:59 আরো একটি ঘটনা শুনতে পাবেন, এবং এই ঘটনাটি এখন যেটা শুনলেন সেটাও আমরা চেষ্টা করব আপনাদের আসলে আপনাদের কাছে পাঠিয়ে দিতে। আমি একটু কনসেপ্টটা বলি। আমাদের এই শোটার নাম হচ্ছে ভূত.com, এবং আমরা সেই ভূত.com শো থেকে আমরা করছি ভূত.com এক্সট্রা। যারা আমাদের এখানে বলছেন যে পুরনো স্টোরি কেন শুনছি, তাদেরকে বলি আপনাদের অনেকেই আছেন যারা স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা বলেন যে শুনতে পারেন না, আপনারা ইউটিউবে শুনতে চান। সেই কারণেই আমরা নিয়ে আসলাম ইউটিউবে, এবং ইউটিউবে আমরা আমাদের বাছাইকৃত কিছু ঘটনা, যে সমস্ত পুরনো স্টোরি, সেই সমস্ত স্টোরি আমরা শোনাবো। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো, আর যদি ভালো না লাগে তাহলে আমার আসলে কিছু করার নেই, কারণ আমি আর কি করতে পারি।
আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম একটা শো করতে চাই স্পেশাল স্টোরি নিয়ে। যারা আসলে স্বাধীন মিউজিক অ্যাপে এই স্টোরিগুলো শোনেন, তাদের মধ্যে যারা যেরকম শুনবেন, হয়তো অনেক ইউটিউব এবং ফেসবুকের আপনারাই না বলেছেন যে বারবার করে ইউটিউব এবং ফেসবুকে নিয়ে আসতে। যদি পছন্দ না হয় তাহলে আপনারা এইখানেই একদম লিখবেন, আমরা এই শোটা বন্ধ করে দেব। আমাদের একেবারেই ইচ্ছা নেই নতুন করে কোনো শো করার, কারণ স্বাধীন মিউজিক অ্যাপে উই আর ভেরি হ্যাপি উইথ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড আজকেও সেখানে নতুন ঘটনা শুনবেন। নতুন ঘটনা শুনতে গেলে স্বাধীন মিউজিক অ্যাপে যেতে হবে, এবং এখানে আমরা কিছু কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে। একদম যে সবগুলো পুরনো হবে সেটা আমি বলছি না, কিন্তু আপনাদের নতুন ঘটনা আজকে যদি শুনতে চান তাহলে আজকের বার্থডে স্পেশাল উপলক্ষে এই ঘটনাটি শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবার যারা স্বাধীনে তারাই শুনতে পেয়েছিলেন। সো এই ঘটনা যদি আপনারা শুনতে চান, ডেফিনেটলি আপনাদের মানে নতুন আজকের যে ঘটনাটা সেটা স্বাধীন মিউজিক অ্যাপে রাত 11:59 অর্থাৎ ঠিক আর মোটামুটি বলতে পারেন যে 1 ঘন্টা কয়েক মিনিট পরেই আপনারা শুনতে পারবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে একজন আমাদের লিখছেন যে হি ইজ লিসনিং আওয়ার শো ফ্রম ক্যালিফোর্নিয়া, রাইট? এবং আমরা অনেকেই চান না মনে হয় এই শোটা। তো আমি একটা কাজ করি, এই শোটা কি বন্ধ করে দিব নাকি? এটা আমাদের জানা খুব জরুরি। আমরা মাঝে মাঝে আপনাদের নতুন কিছু স্টোরি শোনাতে পারি, কিন্তু পুরনো স্টোরি নতুন স্টোরি মিলিয়ে থাকবে। আপনারা ইউটিউবে যখন আননোন কোনো চ্যানেল যখন আমাদের স্টোরি প্রচার করে, তখন আপনারা খুব খুশি হন এবং সেইখানে গিয়ে খুব মনে করেন যে আমরাই তুলে দিয়েছি, এবং আপনারাই বারবার করে বলেন যে আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে আসতে। এখন আপনারা যদি বলেন যে না দরকার নাই, তাহলে একেবারেই দরকার নেই, কারণ আমরা তাহলে স্বাধীন মিউজিক অ্যাপে একদিন শো করবো শুক্রবারে, এবং তাছাড়া আমাদের ওইখানে আরও অনেক কিছু আসছে নতুন নতুন, সেখানে আমরা করতে চাই। এটা পুরোপুরি আপনাদের জন্য নিয়ে আসা। কিন্তু এখানে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি আমি যে কিরে ভাই এই স্টোরি কেন, এটা তো শুনেছি আগে। এই ধরনের কমেন্ট যদি আসে তাহলে আমরা আসলে সামনের দিকে এটাকে কন্টিনিউ করতে চাই না, কারণ আপনাদের জন্যই আসা। আপনারাই যদি না চান তাহলে এই শো করে কি হবে? মানে কি করব বলেন? আপনাদের সাথেই মানে থাকার জন্যই এত চেষ্টা। এবং আমাদের যে বড় যে স্টোরিটা, সেই স্টোরিটা আমরা শোনাতে পারলাম না, বাট ইটস আ বিউটিফুল স্টোরি এবং অনেক বড় ঘটনা সেটা। এবং সেটা আমাদের এক্সপোর্ট হতে বেশ কিছু টাইম লাগবে। এবং আমরা আজকে স্বাধীন মিউজিক অ্যাপে যে ঘটনাগুলো আপনারা শুনবেন, সেটার পরে আমাদের ইউটিউব এবং ফেসবুকে আমরা সেই স্টোরিটা আপলোড করে দেবো, সেটুকু আপনাদের কথা দিতে পারি। এবং সেটা আমরা চাইলেই পারি আর কি। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনারা সেই জন্য আপনাদের আজকে রাতে বা যে কোনো সময় আপনারা চাইলে সেটা শুনতে পারবেন। বড় যে স্টোরিটা আছে সেইটাও আমরা আপলোড করে দিব এবং আপনারা সেটা শুনবেন, কারণ ওটা মানে লোড হতে অনেক টাইম লাগবে এবং অনেক 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 মানে কখন ওটা শোনাতে পারবো তার কোনো ভরসা নাই। তো আমার মনে হয় যে আজকে ছোট্ট করে শুরু করলাম এবং আমাদের এই উদ্যোগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাদেরকে এক্ষুনি জানান প্লিজ, কারণ আমরা আপনাদেরকে হতাশ করে বা আপনাদেরকে মানে কষ্ট দিয়ে আমরা কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই না। আপনাদের কারণেই আমাদের ফিরে আসা এবং আপনাদের কারণেই আমাদের মানে কি বলবো যে আজকে রাত 11:59 নতুন একটা স্টোরি শুনতে হলে আপনাদের স্বাধীন মিউজিক অ্যাপে যেতে হবে। এবং পরবর্তীতে এই প্ল্যাটফর্ম নিয়েও আমরা অনেক কিছু চিন্তা করছি। সেটা আপনাদের সাথে কথা বলে আপনাদের মতো করে আমরা আবারও এখানে শুরু করব বা চলে আসবো। কিন্তু এই যে দেখেন, এই যে বড় একটা স্টোরি লাইভে যাওয়ার যে প্রবলেমগুলো, এই যে এখন যদি আমি এটা আগে থেকে উঠিয়ে দিয়ে রাখতাম তাহলে হয়তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি যখনই যেই মুহূর্তেই লাইভে শো করার প্ল্যান করেছি সেই মুহূর্তেই কিন্তু আমার ঝামেলা শুরু হয়ে গেছে। এবং সেই মুহূর্তে আমি দেখতে শুরু করলাম যে আমাদের স্টোরি ঠিক মতন যাচ্ছে না, অর্ধেক যে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কিছু ঝামেলা হয়। মানে আপনারা যে সমস্ত ইউটিউবে যে সমস্ত লাইভ দেখেন, একমাত্র কথা বলা ছাড়া ম্যাক্সিমাম লাইভ যেটা হয় ঘটনা শোনানো বা ঘটনা পড়া, সেটা কিন্তু একটু অন্য ধরনের হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি চান তাহলে আপনারা যদি কিছুক্ষণ আমাদের সঙ্গে আরেকটু থাকেন তাহলে আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা হয়তো এর মাঝখানে শুনিয়েও ফেলতে পারি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনা কি আপনারা শুনতে চান? আমি আজকে আমাদের অডিও একটা রুম ক্রিয়েট করেছিলাম এবং সেখানে আমরা একটা স্টোরি বলেছি। আমি আমার লাইফের কিছু ঘটনা বলতে পারি বা এখানে আমরা আপনাদেরকে ইনভাইট করতে পারি, আপনারাও সবাই লাইভ এই শোটা করতে পারেন। অনেক কিছুই হতে পারে, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে আছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। যদি থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনারা থাকেন তাহলে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আপনাদের আরও বেশি বেশি আসতে হবে। এবং আপনাদের যে সমস্ত মানুষজন নেগেটিভ কমেন্ট করছেন তারাও থাকবেন এখানে, কিন্তু আমি চাই না যে আপনারা প্রথম দিনই যেরকম করছেন ভূত.com এর বার্থডের দিনে। আমি আবার ভাবলাম যে কি রে ভাই, আমি নতুনভাবে এসে কি ভুল করলাম নাকি, আমি খুবই কনফিউজড আসলে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুটো ডিসিশন নিতে পারি। একটা ডিসিশন হচ্ছে যেভাবে চলছিল সেভাবে চলবে, আর একটা ডিসিশন হচ্ছে এইভাবেই চলবে। কোনটা আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদের একটু জানাবেন প্লিজ। অ্যান্ড আমি আজকে খুবই দুঃখিত। প্রথম স্টোরিটা এত বড় স্টোরি, আমি জানতাম যে লাইভে কোনো না কোনো একটা প্রবলেম হবে। আমি সবসময় মনে মনে দোয়া দুরুদ পড়ছিলাম যে আল্লাহ যেন কোনো প্রবলেম না হয়, কিন্তু শেষ মুহূর্তে প্রবলেম হয়েই গেল। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে খুবই লো রেজুলেশনে আমি ওটার এক্সপোর্ট দিচ্ছি এবং এক্সপোর্ট শেষ হলে আমি চেষ্টা করবো এখান থেকে উঠিয়ে দেওয়ার সেটা। এবং তারপরে আপনারা হয়তো সেটা শুনতে পারবেন আজকে রাতে বা কালকে, যখনই আপনারা শোনেন ভালোই। তো আমরা কালকে রাতেও মানে আজকে রাতে শুনতে পারলেন না, কিছুটা শুনলেন, বাকিটা আপনারা শুনতে পারবেন। এবং এই ঘটনাটা স্বাধীন মিউজিক অ্যাপে আছে, আপনারা সেখানে গেলেও
শুনে ফেলতে পারেন। এবং আমাদের হ্যালোউইন স্পেশালে এই ঘটনাটা আমরা প্রচার করেছিলাম এবং আজকে রাত 11:59 আপনাদের সবাইকে কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে চাই। আর অনেকেই কমেন্ট করছেন অনেক রকমের, সবাই আমাদের এখন আবার উৎসাহ দিচ্ছেন অনেক কিছু এবং অনেকেই বলছেন অনেক কিছু। সো আমার যেটা মনে হয় যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সাবস্ক্রাইবার খুবই কম, সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম। সুতরাং এত বড় একটা শো বা এইরকমভাবে আমরা যদি ফিরে আসি বা বড় একটা শো নিয়ে আসি, তাহলে সেটা কন্টিনিউ করার জন্য আমাদের আসলে আরো বেশি মানুষ দরকার, না হলে আমরা কিভাবে করব। সো আপনারা সেই ব্যাপারেও আমাদেরকে একটু সহযোগিতা করবেন, আমাদের একটু গাইড করবেন কিভাবে কি করতে পারি আমরা। তো আজকের মতো আমরা আজকে শোটা শেষ করি এবং আমরা শো শেষ করছি, কিন্তু স্টোরি তো শেষ হচ্ছে না, কারণ স্টোরি শেষ হচ্ছে না বলেই আমরা পরবর্তীতে আরেকটা স্টোরি আমরা উঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য এবং সেটাও আপনারা শুনতে পারবেন। আশা করব যে আপনারা রেগুলার আমাদের সাথে এখন থেকে থাকবেন এবং আমাদের ঘটনাগুলো আপনারা আমাদেরকে জানাচ্ছেন। সুতরাং আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই ইউটিউব এবং ফেসবুকে রাখার পক্ষে। তো আমি ফেসবুক এবং ইউটিউবে রাখার সিদ্ধান্ত নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জন্য আপনারা যেটা বলবেন, আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবেই করবো আসলে। অ্যান্ড এখনো অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলছেন ছিলাম, থাকবো। তো আমরা এই শোটা করবো আসলে বৃহস্পতিবার রাত 11:59। এটা মাসের 3টা বৃহস্পতিবার হবে আসলে, আর একটা বৃহস্পতিবার স্বাধীন মিউজিক অ্যাপে হবে, সেটা হচ্ছে একেবারে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। আমি বলবো যে আমাদের এই সবাই যারা এখানে আছি তারাও যদি স্বাধীন মিউজিক অ্যাপে যোগ দেই, তাহলে অনেক নতুন নতুন ঘটনা আমরা সেখানে শুনতে পারবো এবং আজকে রাত 11:59 একইভাবে আপনারা শুনতে পারবেন। আমি দেখি আপনারা একটু হাত তুলবেন এখানে কমেন্টের মাধ্যমে যে কে কে আজকে স্বাধীন মিউজিক অ্যাপে রাত 11:59 থাকছেন, প্লিজ আমাকে একটু জানাবেন। আমরা সেইভাবেই আমরা চেষ্টা করব সেখানেও আপনাদের ভালো একটা কিছু উপহার দিতে। অ্যান্ড ইউটিউবে আপনারা আরেকটা ঘটনা পাচ্ছেন আজকে। আমাদের এটা এখনো এক্সপোর্ট হচ্ছে এবং এটা আমি দেখতে পাচ্ছি যে এটা এক্সপোর্ট হতে কমপক্ষে 1.5 ঘন্টা টাইম নেবে। সো 1.5 ঘন্টা পরে আমরা আবার ইউটিউবে যখন আপলোড করবো, ইউটিউব আরও হয়তো 1 ঘন্টা টাইম নেবে। সুতরাং এটা হতে হতে আজকে লেট নাইট হয়ে যাবে, তাতে সমস্যা নেই। স্টোরিটা সেখানে থাকবে, সেটাই বড় কথা। যেটা শোনাতে চেয়েছিলাম সেটা শোনাতে পারলাম না বলে অনেক দুঃখিত। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন আমি আছি, থাকছি ভাই। স্বাধীন অনেকে থাকবেন আজকে, ওকে। সো আপনাদের সাথে কথা হচ্ছে, আজকে বার্থডে। সো এখানে অবশ্যই আপনারা না থাকলে কিভাবে স্বাধীন নতুন স্টোরিটা হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে আসাটা অনেকে বলছেন দরকার আছে। ইয়েস, আমি সেটাই মনে করেছিলাম বলেই এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমি তো বললাম যে নতুন থাকবে, কিন্তু মানে বেসিক্যালি আজকের দিনটা শুরু করেছি আমি এইভাবে। দেখা যাক কি হয় সামনের সময়গুলোতে। এবং আজকে রাত 11:59 আপনারা কিন্তু নতুন একটা স্টোরি পাচ্ছেন স্বাধীন মিউজিক অ্যাপে, রাইট? সো এখন যদি আপনারা বলেন যে না আমরা এটা চাই না, এটা একটা খামোখাই একটা শো করবেন, তাহলে আমি ভাই কমেন্ট পড়ার চেষ্টা করছি। অনেকে বলছেন কমেন্ট পড়ছেন না কেন? কমেন্ট পড়ার চেষ্টা করছি এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখন ভালো কমেন্ট করছেন। প্রথমে গালাগালি দিচ্ছেন। আমি জীবনে যে পরিমাণ গালি শুনেছি, খুব অল্প পরিমাণ মানুষই হয়তো সেই গালি শুনেছেন। কারণ আমি জাস্ট রাতের শো করি এবং গত মানে কি বলবো যে প্রায় 12-13 বছর ধরে এই কাজ করে আসছি এবং এইটা করতে গিয়ে আমার যে পরিমাণ গালি শুনতে হয়েছে এবং আমি যে পরিমাণ হজম করেছি, আল্লাহ আমাকে খুব বেশি রকমের ধৈর্য শক্তি দিয়েছেন বলে আমার হয়তো আপনাদের সঙ্গে থাকাটা সম্ভব হয়েছে। কারণ দেখুন, আমি মানে এখন পর্যন্ত যতগুলো শো আমি এখানে করেছি, তাতে বিভিন্ন কারণে আমি বিভিন্ন সময় গালি খেয়েছি। কেন গালি খেয়েছি? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে একটা সময় আমি যখন আমার প্ল্যাটফর্মে শো শুরু করলাম, তখন আমি দেখলাম যে আমার এই প্ল্যাটফর্মে সব জায়গায় শো শোনা যায় না। সবাই চান ইউটিউবে। তখন কিন্তু চাইতেন সবাই ইউটিউবে। সো আমি ইউটিউবে শো করতে পারছিলাম না সেই সময়ও। এবং তখন আপনাদের মধ্যে বিরাট একটা মাথা ব্যথার সৃষ্টি হলো যে ইউটিউবে কেন এই শো নাই, কেন আমরা ইউটিউবে পাচ্ছি না। তখনও কিন্তু এটা 2010-এও কিন্তু ছিল। এবং তারপরে যখন আমি ফিরে আসলাম, তখন একটা নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসলাম এবং তখনও একইভাবে আমরা সেম কথাটাই শুনলাম। এবং আমরা এই ফেসবুকে এবং ইউটিউবে আমরা অডিও ফরম্যাটে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। এখনো সমস্যা। এখন তাহলে আমি কি করব? নতুন স্টোরি বললাম তো, আপনাদের ধৈর্য ধরতে হবে। আর যদি পুরনো স্টোরি না শুনতে চান, শুনেন না, কোনো সমস্যা নাই। কারণ অনেকেই হয়তো এটা ভালো লাগবে না। আমি তো জানতামই না যে এত প্রিমিয়াম সাবস্ক্রাইবার রয়েছেন স্বাধীনে, এত মানুষজন রয়েছেন স্বাধীনে যারা শুনেছেন এই ঘটনা, বাপরে বাপ, এবং তারা এত বেশি সরব। এবং আমি এই যারা শুনেছেন তাদের সবাই কিন্তু আজকে স্বাধীনে চাই। এবং রাত 11:59 নতুন ঘটনা বা বার্থডে উপলক্ষে থাকবে, এটা তো হতেই পারে না। আছে, স্বাধীনে আছে এবং সেটা ফ্রি। আপনারা সবাই জাস্ট গিয়েই শুনতে পারবেন এবং খুব স্মুথলি শুনবেন। কিন্তু রাত 11:59 মধ্যে আপনাদের সেখানে হাজির হয়ে যেতে হবে। আমাদের আজকে ইচ্ছা ছিল অনেক বড় লম্বা একটা শো করার, সেটা আমরা করতে পারলাম না। কারণ হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যু থাকেই। কারণ আমরা চাইলে এটা দুপুরবেলায় আসলে লাইভে উঠিয়ে দিতে পারতাম, কিন্তু কি লাভ এভাবে ঠকিয়ে। সো আমি চেয়েছি যে আপনাদের সাথে থাকার, আপনাদের সাথে
কথা বলার, এবং আমি দেখতে পাচ্ছি নাবিদুল ইসলাম, ইউসুফ আলী, শাওন চৌধুরী, মাহিন আসাদ, আবির ইসলাম, এমডি লতিফ, সাজিদ মাহমুদ, তারপরে সমীর, মাহিমা, তারপরে আমাদের সাথে ইকরামুল হক, অদৃশ্য সাইদ, এমডি মারুফ, আবেগ, মাহরাব হোসেন, আমাদের সাথে আছেন আব্দুল্লাল বাশার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আশিক হাসান, ইউসুফ আলী। কত মানুষের সাপোর্ট! এই সাপোর্টগুলোকে আমি শুধু সাপোর্ট মনে করি না, এগুলোকে আমি দোয়া মনে করি, এবং সেইভাবেই আপনারাই আমার আগে এগিয়ে যাওয়ার প্রেরণা, এবং আপনাদের জন্যই এই ফিরে আসা, আপনাদের জন্যই এই এত বছর ধরে রাত জাগা, আপনাদের জন্যই এত কষ্ট করে ঘটনা সংগ্রহ করা, এবং কত মানুষ কোনো কিছু প্রাপ্তির না আশা না করে শুধুমাত্র আপনাদের ঘটনা শুনিয়ে যাচ্ছেন। কিন্তু আমার রোমান, সিফাত, সাবিতের যে ঘটনাটা সেটা শোনাতে হবে, ইট ওয়াজ আ ভেরি লার্জ ফাইল, সেই জন্যই হয়তো প্রবলেমটা হয়েছে। ডোন্ট ওয়ারি, আমরা সেটা উঠিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই, এবং আপনারা সেটা শুনতেও পাবেন। একেবারেই চিন্তার কোনো কারণ নেই, একটু টাইম লাগছে যদিও এটা এক্সপোর্ট হতে, কারণ ইটস আ লং ফাইল, এবং এত বড় ঘটনা আসলে আমরা ভূত.com-এও এর আগে শুনাইনি, এবং আমাদের একটা ছোট ঘটনা বেছে নিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি চেয়েছি ভালো কিছু একটা শোনেন। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম সেটা কি শুনতে চাই? একটু কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে আমি কষ্ট করে না হলে পরে আর সেটা তৈরি করবো না। আপনারা কি শুনতে চান যেটা আমরা শুনছিলাম? সেটা কি আমি আজকে রাত্রেবেলা আবার ইউটিউবে উঠাবো নাকি উঠাবো না? একটু কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আমাদের জন্য হয়তো একটু ভালো হয়। যে আজকে যেটা শুনছিলাম, এতক্ষণ পর্যন্ত যেটা শুনছিলাম, সেটা কি আমরা শুনবো নাকি শুনবো না, এটা আমাদের জানিয়ে দিবেন। মাহিম আসাদ আমাদের সাথে আছেন, রিপা একা আমাদের সাথে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি, এবং সবাই মিলে আমরা শুনছি ভূত.com। আমি দেখতে পাচ্ছি যে শুনবো ভাই, অনেকেই বলছেন ভাই, সাথে আছি তো তারিফুল ইসলাম, শ্রাবণ, মারুফ আছেন, এবং ফেসবুক ইউজার অনেকের নাম আসছে এভাবে, এবং সবাই দেখতে পাচ্ছি শুনতেও চাচ্ছেন। ওকে, তাহলে কষ্টটা করি এবং আমরা আজকে সেই ঘটনাটাই তুলে দেই, এবং আশা করছি যে রাত 11:59 স্বাধীনেও আপনারা চলে যাবেন। আর কথা না বাড়াই, আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাব। রাত 11:59 সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, এবং কথা হবে রাত 11:59 স্বাধীনে। আপনারা সবাই আশা করবো আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলবো। এখানে যত মানুষ আছেন সবাই যেন আজকে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে যেটা হবে, আপনারা ইউটিউব থেকে এটার নোটিফিকেশন পাবেন, বেল আইকন যদি দিয়ে রাখেন, আপনারা জানতে পারবেন যে স্টোরিটা কখন আপ হলো, এবং সেখান থেকে আপনারা শুনতে পারবেন। এটা একটা সেপারেট স্টোরি হিসেবে যাবে, সুতরাং আপনারা সেপারেট স্টোরি হিসেবেই শুনবেন, আলাদাভাবে শুনবেন, এবং সেটা আমরা আজকেই আপ করব। আশা করব যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরোটা মুহূর্তে। কেমন লাগলো আমাদের এই উদ্যোগ সেটা আপনারা জানাচ্ছেন, এবং আমরা যদি আপনাদের সাড়া পাই, তাহলে এই বৃহস্পতিবার তো সেই প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য স্বাধীনে থাকবে। আপনারা অনেকেই প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছেন এখানে, সুতরাং আমার তো টেনশন কোনো কিছু নাই, এবং আমি কিন্তু এরপর থেকে স্বাধীন নিয়ে আর কোনো কমপ্লেইন চাই না, কারণ আমি দেখলাম যে আপনারা সবাই শোনেন ঘটনা স্বাধীনে। আবার ওইখানে যে আপনারা তখন বলেন যে ইউটিউবে আসেন, সুতরাং আপনারা মানে সবাই ভালো আছেন। সো আপনারা নতুন ঘটনা আজকে এই জন্য আমি দেখবো যে কি পরিমাণ লিসনার স্বাধীনে আছেন। আজকে রাত 11:59 সবাই যদি না আসেন, তাহলে কিন্তু খুব 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 মন খারাপ হবে, কারণ আজকে বার্থডের এপিসোড এবং একটা উদ্ভট দিনে আমরা করছি। সুতরাং আমি খুব স্কেয়ার্ড যে আসলে সব মানুষ আসবেন কিনা, শুনবেন কিনা আমাদেরকে। সো আপনারা যদি আসেন, আমরা খুবই খুশি হব, অ্যান্ড ভালো লাগবে আমাদের কাছে যদি আপনারা আসেন। আর এই বৃহস্পতিবার তো প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য যাচ্ছে, পরের বৃহস্পতিবারে আমরা আরেকটা এপিসোড আপনাদেরকে উপহার দেবো। দেখা যাক সেখানে কোনো নতুন ঘটনা থাকে কিনা, সারপ্রাইজ থাকবেই কিছু না কিছু আপনাদের জন্য। সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে পুরোটা সময়, আর বলতে হবে যতদিন পর্যন্ত ভূত.com চলবে, ততদিন পর্যন্ত ভূত.com এক্সট্রা চলবে, এবং আমরা ভূত.com-এর সাথে থাকবো, আমরা ভূত.com এক্সট্রার সাথে থাকবো, আমরা এই পেজের সাথে থাকবো, আমরা এই গ্রুপের সাথে থাকবো, আমরা এই চ্যানেলের সাথে থাকবো, আমরা স্বাধীন মিউজিক অ্যাপের সাথে থাকবো। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, স্বাধীন মিউজিক অ্যাপ আপনাদের জন্য দারুণ দারুণ সব অফার নিয়ে আসছে। আপনারা রেটিং যদি করেন, তাহলে সেখান থেকে আপনারা খুব সহজেই আপনারা ফ্রি সাবস্ক্রিপশনও পেতে পারেন। এবং ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া মানে কি, এই যে 2 বছরের যত ঘটনা, সব ঘটনা আপনি খুব ভালো সাউন্ডে, উইদাউট বাফারিং, আপনারা ফার্স্ট টু লাস্ট খুব আরাম করে শুনতে পারবেন। সো আমাদের বাফারিং এর একটা প্রশ্ন থাকেই, সো সেই ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হবে না। আর এই যে ইউটিউবে আপনারা দেখেন এখন ভিডিও দেখছেন, কিন্তু হ্যাঁ বড় কিছু একটা দেখছেন, ফেসবুকেও তাই, আপনারা কিন্তু এখানেও ডেটা যাচ্ছে, স্বাধীনেও যায়। সো আমার মনে হয় যে স্বাধীনে আপনারা কেউ কোনোভাবে মানে কি বলবো, যে এইভাবে কাউকে মানে ইয়ে করবেন না, মানে স্বাধীনটা শোনা আরো বেশি জরুরি, এবং আজকে রাত 11:59 কেউ বাদ দেবেন না, কারণ নতুন স্টোরি আছে সেখানে। আর যারা এখানে ইউটিউব লিঙ্ক দিচ্ছেন, এদের সবাইকে আপনারা নিজ দায়িত্বে প্লিজ আমাদের মডারেটরদেরকেও বলছি ব্যান করে দিন, এবং আপনারা যারা এখানে আছেন তারাও ইউটিউবে যারা এরকম লিখছে, তারা প্লিজ লিখবেন না, এবং এই
চ্যানেলটা হচ্ছে অথেন্টিক চ্যানেল, কারণ এখান থেকে আমরা লাইভ করতে পারি। যেখান থেকে লাইভ যায় না এবং যেখানে আমি কথা বলি না, কমেন্ট পড়ি না, সেইখান থেকে সেই ইউটিউব চ্যানেল আপনারা কোনোভাবেই সাবস্ক্রাইব করবেন না। দরকার হলে তাদেরকে রিপোর্ট করুন। এবং সেই ধরনের ইউটিউব চ্যানেল শোনা যদি আপনারা বিরত রাখেন, তাহলেই আমরা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে বড় করতে পারবো এবং আপনাদের কাছ থেকে আরো বড় বড় ঘটনা, বড় বড় সবকিছু উপহার দিতে পারবো। সো আমি চাই যে আপনারা পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। রাত 11:59 আপনাদের সবার সাথে দেখা হচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আর আমি বিদায় নিচ্ছি রাসেল। কথা হচ্ছে আবারও ইউটিউবের নতুন ঘটনা নিয়ে এবং ইউটিউবের নতুন যে স্টোরি আছে, যেটা শুনতে পাচ্ছিলেন সেটা নিয়ে, এবং স্বাধীনে নতুন একটা স্টোরি নিয়ে আমি রাসেল আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা শুনবেন ঠিক মোটামুটি আর ঘন্টাখানেকের মধ্যে আমি আসবো, তাই না? মানে রাত এখন 10:46 বাজে, 11:59 আমি আসবো। সো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা সবাই সময়টা আপনাদের ভালো কাটুক। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আল্লাহ। তারা তাদের ঘটনা শেয়ার করেন, তারা একজোট হয়ে এসব করত। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি তাবিজের মাধ্যমে তাদের মাঝে ঝগড়া লাগাবো। আমার বিশ্বাস ছিল যে তারা আলাদা হয়ে গেলে আমি একজনকে হাত করব। আমি প্রথমে তাদের বিচ্ছেদ করার জন্য একটি তাবিজ দিয়ে সেই তাবিজের নকশা করি, কিন্তু সেটা কোনো কাজ করেনি। ইউটিউবে কিছু কবিরাজ আছে যারা এসব বিষয়ে অনেক কিছু শেখায়। আমি তাদের ভিডিও দেখি কিভাবে দুই ব্যক্তির মাঝে তুমুল ঝগড়া লাগানো যায়, কেননা তখন আমার বিশ্বাস ছিল যে কুফরি কালাম কাজ করবেই। আমি গাছের বড় পাতা সংগ্রহ করে তাতে কুফরি তাবিজ লিখি এবং তাবিজের নিচে নিয়ম অনুসারে লিখি মাসুদ ও রানার মাঝে ঝগড়া লাগুক এবং সেটি জোড়া কবরের মাঝে পুঁতে দেই। উল্লেখ্য, তাবিজটি যে কোনো সময় পোতা যাবে, তাই আমি দুপুরে কাজটি সম্পন্ন করি এবং তাবিজ পোতাকালীন আমার কোনো সমস্যা হয়নি, কেননা সেটা ভর দুপুরে আমি পুঁতেছিলাম। কিন্তু এই কাজ করার পরে আমার সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই রাতে আমি স্বপ্নে দেখি এক অচেনা লোককে, যে কিছু বলে না, শুধু ঘুমায়। মনে হয় যে সে আমার কিছু বলতে চায়। আমি আমার হাতে লাল দাগ দেখতে পেতাম, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে, কিন্তু এই দাগের কোনো উৎস আমি খুঁজে পেতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, রাতে আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই। আমি তীব্র একটি সুগন্ধ পেয়ে রীতিমতো ভয় পেয়ে যাই। আমি বেড সুইচ প্রেস করে লাইট অন করে দেখি খাটিয়ার উপরে শোয়ানো একটি লাশ, যার কাফন পরানো কিন্তু মুখটি খোলা। লাশটি ছিল আমার স্বপ্নে আসা ওই অজ্ঞাত ব্যক্তির। আমি চিৎকার করতে চাই, কিন্তু পারি না। আমার মুখটা যেন বন্ধ। লাশটির চোখ বন্ধ করাই ছিল, নাড়াচাড়া করছিল না। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে আসে সেই বাক্য, যে বাক্য প্রতি নামাজ শেষে আমি পড়ি। তারপর আমার কিছু মনে নেই। আমার ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। আমার বাড়ির পাশেই মসজিদ। আমি দেখি আমার রুমের লাইট জ্বালানো, আর আমি মেঝেতে খাটের পাশে পড়ে আছি। রুমে আর কোনো লাশ নেই, নেই কোনো গন্ধ, কপালের একটা অত। আমার নানুর দিন খুবই কষ্টে কাটছিল। কথাগুলো সংক্ষেপে বললাম এসব কারণে আমি চিন্তা করি কুফরি কালাম করব, মামিকে শিক্ষা দেব। আমি এবার বই দেখে কুফরি কালাম করি। কুফরিটি ছিল ভয়ানক। এই প্রক্রিয়ার জন্য জিন চালান দিয়ে যে কোনো কাজ হাসিল করা যায়। আমার টার্গেট ছিল জিন চালান দিয়ে আমার মামা আর মামির মাঝে বিচ্ছেদ ঘটানো। নিয়ম অনুসারে আমি 21টি ভিন্ন কাগজে 21টি নকশা আঁকি। নকশাগুলো ছিল এমন, মানে তারপরে তিনি নকশার বর্ণনা দিয়েছেন, সেগুলো আমি বলতে চাই না। এবং তারপর তিনি বলছেন নকশার নিচে নিয়ম করে তিনি লিখেছিলেন যে অমুকের পুত্র অমুক এবং অমুকের কন্যা অমুকের বিবাহ বিচ্ছেদ হোক। অনেক সময় নিয়ে এই 21টি নকশা তৈরি করি। নিয়ম ছিল 7 দিন সন্ধেবেলা 3টি করে, 7 দিনে 21টি নকশা দাহ করতে হবে নির্জন একটি স্থানে। 2 দিন কাজ করার পর একদিন শুভর গায়ে মামা হাত তোলে পড়াশোনার জন্য, এবং এই নিয়ে মামা মামির ঝগড়া লাগে। আমার মামি আমার মামার কাছে ডিভোর্স চায়। এসব দেখে আমি মনে মনে খুশি হই, কিন্তু ভাগ্য আমার মামিকে সাপোর্ট করে। 4 দিন আমি নিয়ম ঠিক মতো মানি। 4র্থ দিন নকশা দাহ করার পর আমার কাছে আরো 9টা নকশা ছিল। নকশাগুলো পোড়ানোর 5ম দিবসে আমি যে স্থানে নকশাগুলো রেখেছিলাম সেখান থেকে আমি আর সেগুলো খুঁজে পাই না। আমি সেগুলো খাতার ভেতরে রেখে আমার ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম, যার চাবি সর্বদা আমার কাছেই থাকতো। আমি ভয় পাই। ভয় পাওয়ার কারণগুলো ছিল নকশাগুলো আমার পরিবারের কারো হাতে পড়ার ভয়, এবং আরেকটি ভয় ছিল আমি জিন চালান দিয়েছিলাম। এখন কি সেই জিন আমার ক্ষতি করতে চাইছে? আর আমি ওগুলো যেভাবে রেখেছিলাম কারো হাতে পড়ার কথা না। পরের দিন বাড়ির বড়রা সমাধান করে শুভ নানুর বাড়িতে থাকবে এবং আমার মামা তার খরচ দেবে, অর্থাৎ শুভ তার নানার বাড়িতে চলে যাবে। এভাবে মামি আর মামার ডিভোর্স আটকে যায়। আমি ঠিকভাবে কাজ করলাম, সফলতা পেতে চলেছিলাম। হঠাৎ এসব ঘটনা কেন ঘটলো, এই প্রশ্নগুলোর উত্তর পরের দিনই পাই। যে ঘটনাগুলো ছিল এই কাহিনী সবচাইতে এটার ইন্টারেস্টিং অংশ। আমার এক ভাইয়া আছে যার সাথে নাকি অনেকগুলো জিন থাকে। তিনি
প্রবাসে থাকেন। তিনি আমাদের দেশে আসলে যদি আমাদের বাসায় আসেন তাহলে নানান তদবির করেন। তিনি ইসলামিক তদবির করেন, কুফরি করেন না। তার নাম কালাম। আমার মা আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাউকে তাবিজ করেছি নাকি। আমি ভাবি সর্বনাশ, তাবিজগুলো আমার মায়ের হাতে পড়েছে। আমি তাকে খুলে বলি যে আমি কি করেছি। আমি শুধু মামাকে তাবিজ করার ব্যাপারটাই বলি। মা আমাকে বুঝান যে আমি ভীষণ অন্যায় করেছি। আমি মাকে জিজ্ঞেস করি তুমি কিভাবে জানলে। মা বলল তোমার কালাম ভাই বলেছে। আমি অবাক হয়ে যাই, কালাম ভাই তো প্রবাসে। আমার মা বলল তুমি তোমার কালাম ভাইয়ের সাথে কথা বলো, সে তোমার সাথে কথা বলতে চেয়েছে। পরে কালাম ভাই আমাকে জানায় যে তিনি সেদিন কুফরি কালাম যেদিন করেছি তার 2 দিন পরে মামা আর মামির ঝগড়া লাগে। কালাম ভাই জিনের মাধ্যমে তা জানতে পারেন এবং নকশাগুলো উদ্ধার করেন তিনি জিনের মাধ্যমে এবং তা তিনি নষ্ট করে দেন। এবং তিনি জানান আমি খুবই বাজে কুফরি কালাম করেছি আর খুবই ভয়ানক, যেটি আমার ক্ষতিও করতে পারত। তিনি আমাকে বলেন তোমার মা তোমাকে একটি তাবিজ দেবে, সেটি রাখো, না হলে ওই শয়তান তোমার ক্ষতি করবে। আমি তার কথা মতো তাবিজটি নেই। সে আমায় আরো বলেছিল যে আমি যে মাসুদ ও রানাকে কুফরি করেছি সেটাও তিনি জানেন। আমি সেদিন রাতে ভয় পেয়েছিলাম, তাও সে জানে। আমি জিজ্ঞেস করি আমি সেদিন রাতে একটি খাটিয়ায় একটি লাশ দেখেছিলাম, ওটা কেন দেখলাম। কালাম ভাই বলল তুমি যে জোড়া কবরে তাবিজ পুঁতেছিলে, ওই জোড়া কবর যাদের তাদের মধ্যে একজনকে তুমি দেখেছিলে, যে নিয়মিত তোমার স্বপ্নে আসতো এবং বাস্তবে একদিন তুমি তাকে দেখলে। পরবর্তীতে তাবিজ নেওয়ার পর আমার সাথে আর কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন। আমি এখন নিয়মিত নামাজ পড়ি আর আমি অনুতপ্ত, তাই আমাকে খারাপ চোখে দেখবেন না। এরপরে কিছু কথা তিনি লিখেছেন এবং বলেছেন যেটি আপনার জন্য, সো আমি সেটা পড়লাম না বা বললাম না। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। অনেকে বলছেন যে পুরনো স্টোরি কেন চালাচ্ছি। আচ্ছা, পুরনো স্টোরি নতুন স্টোরির কথা যদি বলেন তাহলে আগামীকাল আপনারা নতুন স্টোরি শুনবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আজকে আরেকটা স্টোরি আপনার সঙ্গে দেখুন যে স্টোরিটা কেমন লাগে এবং তারপরে নয় আমরা এই বিষয়ে কথা বলি। আর আপনারা যারা জুজু আসছে দেখতে চান তারা অবশ্যই চলে যাবেন বিঞ্চে, এবং বিঞ্চে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন জুজু আসছে। এটা নিয়ে অলরেডি অনেকেই কথা বলছেন, অনেকে নানান রকমের কথা বলছেন, ভালো লাগছে অনেকের কাছে সেটাও জানিয়েছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ভালো লাগার জন্য, এবং আপনাদের ভালো লাগাতে পেরে আমরাও অনেক বেশি আনন্দিত। কথা না বাড়িয়ে চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন শুনে আসি একেবারে দেরি না করে, আর সাথে থাকুন পুরোটা সময়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, আপনি ভালোর দলে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম রবিউল আওয়াল জুয়েল। আমার বাসা নাটোরে। আমি জবের কারণে ঢাকায় থাকি। বেশ কিছুদিন যাবৎ ঢাকাতেই আছি। তো আমার সাথে কিছু ঘটনা ঘটছে যেগুলো খুবই মারাত্মক। অর্থাৎ আমার নিজের মনে হয়েছে এগুলো ঘটনা আমার সাথে যেগুলো ঘটছে এগুলো আসলেও খুব মারাত্মক। এবং আরিফ ভাইয়ের যে ঘটনাটা, সেই ঘটনাটা যখন আমি শুনি সেই রাতেও আমার সাথে একটি ভয়ঙ্কর ধরনের একটি ঘটনা ঘটে যায়। তো আমি সাথে সাথে তখনই আপনার যে facebook.com-এর যে পেজ আছে সেখানে আমি লিসেনারদের উদ্দেশ্য করে কিছু কথা লিখেছিলাম যে আরিফ ভাইয়ের ঘটনাটা শোনার পরে এই মাত্র আমি উজু করে আমার রুমটা বন্ধ করলাম। আয়াতুল কুরসি পড়ে আমি আমার রুমটা বন্ধ করে নিয়েছিলাম। আমার সাথে কিছু ঘটনা ঘটেছিল, তো আমি সেই ঘটনাটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আশা করি লিসেনারদের ভালো লাগবে। তো আমি আমার ঘটনাটা শুরু করছি। জবের কারণে রাসেল ভাই আমি ঠিকমতো সময় পাই না। আমার জবটা মোটামুটি 16-17 ঘন্টা ডিউটি করতে হয়, যার কারণে খুব একটা সময় আমি পাই না। তো রাসেল ভাই আমি হঠাৎ করেই একদিন রাতে খুব তাড়াতাড়ি বাসায় ফিরি। আমার ডিউটিটা শেষ হয় মোটামুটি 8টার দিকে। তো আমি আমার রুমমেট আছে, আমার সাথে আমার রুমমেট থাকে, ওর নাম হচ্ছে আশিক। তো আমি আশিককে বলি যে আজকে আরিফ ভাইয়ের যেই ঘটনাটা সেটা আমরা শুনবো। এবং আমি শুনেছি যে আরিফ ভাইয়ের ঘটনাটা শোনার পরে অনেকেরই নাকি সমস্যা হয়েছে। বাট রাসেল ভাই সত্যি কথা বলতে আমি একজন কোরআনের হাফেজ, এবং আমি ছোটোবেলা থেকেই বাইরে থেকেছি। দোয়া কালাম থেকে শুরু করে কোরআন শরীফ পড়া থেকে শুরু করে সব কিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার
মোটামুটি সব কিছুই ঠিক আছে। তো আমি আশিককে বললাম যে এই ঘটনাটা শুনলে সবার সাথেই সমস্যা হচ্ছে, তো তুমি শুনবা কি না? তো আমার রুমমেট বলল যে না আমি শুনবো না, আমার তো আগামীকালকে ডিউটি আছে সকালে, তো তুমি শোনো, আমি পরে শুনবো। তো রাসেল ভাই আমি ঘটনাটা আপনার লাইভ শুনতে পারিনি, আগেই বলেছি যে আমি ডিউটির কারণে অনেক রাত করে বাসায় ফিরি। তো আমি ঘটনাটা ডাউনলোড করেছিলাম, তো সেখান থেকে আমি ঘটনাটা প্লে করি। মোটামুটি রাত তখন 10টা 22। তো আমি ঘটনাটা প্লে করার পরে আরিফ ভাইয়ের যে ঘটনাগুলো সেগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং একটা পর্যায়ে আমার একটু ভয় কাজ করছিল ভেতরে। তো রাসেল ভাই আমি যখন ভয় কাজ করছিল তখন আমি মনে মনে আয়াতুল কুরসিটা পড়ছিলাম। পাশে আমার রুমমেট ও মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখছিল। তো একটা পর্যায়ে ঘটনা যখন শেষ হয় তখন আমার একটু ভয় করে। তো যার কারণে আমি আমার ভয় কাটানোর জন্য বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকি ফেসবুকে। তো ফেসবুকে ভিডিও দেখা শেষ করে আমি হঠাৎ করেই ঘুমিয়ে যাই, যেহেতু ক্লান্ত শরীর। তো আমি ঘুমিয়ে যাই এবং ঘুমানোর পর আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটাতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাসেল ভাই আমি যখন ঘুমিয়ে যাই আমি দেখি হঠাৎ করেই আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নটা এরকম ছিল যে আমার ফ্যামিলিতে আমার বোনের একটা ছেলে আছে, ওর নাম সুলাইমান এবং ওর বয়স 5 বছর হবে, 4 থেকে 5 বছর হবে আর কি। তা আমি দেখি যে আমি হঠাৎ করে দেখলাম যে একটা পুকুরের ধারে আমার ভাগিনা, অর্থাৎ সুলাইমানের কথা বলছি, আমার যে ভাগিনা, আমি দেখলাম যে ওকে নিয়ে আমি একটা পুকুরের ধারে নিজেকে আবিষ্কার করছি। তো রাসেল ভাই যখন আমি দেখলাম যে আমার ভাগিনা আমার সাথে যাচ্ছে এবং যেতে যেতে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, অর্থাৎ সে নাই। তো পুকুর আমি খুঁজছিলাম ওকে, বারবার খুঁজছিলাম, বাট খুঁজে পাচ্ছিলাম না। একটা সময় আমি দেখলাম যে হঠাৎ করেই পুকুরের পাড়ের নিচে ও নেমে গেছে। তো আমি খেয়াল করি না এই বিষয়টা, যখন আমার চোখ পড়লো তখন আমি নিজে ওই পুকুরের মধ্যে নেমে যাই এবং ওকে আমি তুলে নিয়ে আসি। পুকুর পাড় থেকে আমি যখন ওকে তুলে নিয়ে আসি, এসে আমি ওকে নিয়ে আবার আস্তে আস্তে যাচ্ছি। আমি যেই ফ্ল্যাটে থাকি, আসলে ওইখানে বলার পরিস্থিতি থাকে না যে ওটা আমারই ফ্ল্যাট ছিল কি না। আমি একটা ফ্ল্যাটে উঠি আর কি। তো যখন আমি ফ্ল্যাটে একতলা সিঁড়ি অতিক্রম করি তখন দেখি যে আমার যে ভাগিনা ও নেই, আমার সাথে নেই। তো আমি তখন আবার নিচে চলে যাই এবং ওই পুকুর পাড়ে যাই এবং পুকুর পাড়ে গিয়ে দেখি ও অটোমেটিক্যালি যেই জায়গা থেকে ওকে আমি তুলে নিয়ে আসলাম সেইখানে আবার চলে গেছে, অর্থাৎ সেই পুকুরের পাড় দিয়ে নিচে। আমি আবার সেই পুকুরের পাড়ের নিচে যাই এবং এবার যেটা হয় আমার সাথে সেটা হচ্ছে ওইটুকু একটা বাচ্চা, মানে আমার ভাগিনা, যার বয়স 4 থেকে 5 বছর, ও আমাকে ধাক্কা দেয় এবং আমি পুকুরের মধ্যে পড়ে যাই এবং অনেকটা দূরে আর কি। যেমন বলে যে পিছল খেলে মানুষ যেরকম এক জায়গা থেকে মোটামুটি 10 হাত দূরে যায়, ঠিক সেই রকমভাবে ও আমাকে যখন ধাক্কা দেয় আমি পুকুরের পানির মধ্যে 10 হাত দূরে চলে যাই এবং পুকুরের পানিটা ছিল মোটামুটি হাঁটু অবধি, অর্থাৎ কাদও ছিল এবং পানিও ছিল হাঁটু অবধি। তো আমি ওই পিছল খাওয়ার মতো করে চলে যাই অনেকটা দূরে। তো আমি একটু বেশ অবাক হই এবং আবার আমি ওকে যাই হোক ধরে পুকুর পাড় থেকে আবার নিয়ে আসি। আচ্ছা ভাই, এবার যখন আমি ওকে নিয়ে আসলাম তখন বাসার মধ্যে আসার আগে আমি দেখি যে ও নাই। আমি এবার ভীষণ আমার ভয় লাগতে শুরু করে, তখন আমি আবার চলে যাই। এবার দেখি যে আবার সে ওই জায়গাতে, ওই পুকুর পাড়টাতে। রাসেল ভাই আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে পুকুরের যে পাড়, সেটা পুকুরের পানি থেকে মোটামুটি 10-12 হাত ওপরে, অর্থাৎ পাড়ের যে গভীরতা পুকুরের পানি থেকে সেটা হচ্ছে 10-12 হাত। এবং ওইটুকু বাচ্চা বারবার কীভাবে নামছে, এত জলদি কীভাবে নামছে, এবং ওই বাচ্চাটাকে আমি তুলে নিয়ে আসছি, আবার সে ওইখানে কীভাবে চলে যাচ্ছে, হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট আমি ওকে আবার ওইখান থেকে তুলে নিয়ে আসি। এবার নিয়ে আসার পরে আমি বাসার মধ্যে উঠছিলাম, অর্থাৎ একতলা থেকে যখন আমি দোতলাতে আসি রাসেল ভাই, ঠিক তখনই আমি খেয়াল করি যে আমার ভাগিনা আমার কাছে নাই এবং আমি দেখি যে আমার পেছন দিক থেকে কেউ আমাকে টেনে ধরে আছে। রাসেল ভাই সত্যি বলতে আমি তখন একটু বিব্রত বোধ করি এবং আমি বলি যে কে আমাকে এভাবে টানছে কে। একটা সময় টানতে টানতে হঠাৎ করে আমি দেখলাম যে আমি ওপরের দিকে উঠে যাচ্ছি, অর্থাৎ আমি হাওয়ায় ভাসছি, ওপরের দিকে উঠে যাচ্ছি। ওই টাইমটাতেই আমার খুব প্রচণ্ড ভয় শুরু করে, নিজের ভিতরে অনেক ভয় কাজ করতে শুরু করে এবং আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করে দিই। আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। কিন্তু সত্যি কথা বলতে রাসেল ভাই, যখন আমি নিজেকে আবিষ্কার করি তখন আমি দেখি যে আমার যে বেড, সেই বেড থেকে আমি মানে পেছনের দিকে সরে গেছি, অর্থাৎ আমার মাথাটা অনেকখানি বালিশের ওপরে চলে গেছে এবং আমি যে সুইটার পরে ঘুমিয়েছিলাম সেই সুইটারটা আমার গলা অবধি টান খেয়ে আছে, অর্থাৎ পেছনের দিকে চলে গিয়ে যেরকম হয় আর কি, পেছন থেকে কেউ যদি টেনে ধরে তাহলে যেরকম হয় আর কি, এরকম। আমি সাথে সাথে আমার রুমমেটকে আমি বলি যে লাইট জ্বালাও, তখন ও লাইট জ্বালায়
এবং আমাকে বলে যে কী হয়েছে, তখন আমি বলি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল এই মুহূর্তে। তখন ও অবাক হয়ে যায়, আসলে কী ব্যাপার, তুমি এইমাত্র কখন ঘুমালে, কী হলো, ও কিছুই জানে না। তো আমি ওকে লাইটটা জ্বালাতে বলি এবং যাই, গিয়ে উঁচু করে আসি এবং হাতে কিছু পানি নিয়ে আয়তাল কুস্তি করে আমার রুমটা বন্ধ করি। আসলে ভাই এটাই ছিল আমার সাথে ঘটা ঘটনা। আরিফ ভাইয়ের গল্প শোনার পর আমার সাথে এরকম কিছু একটা ঘটেছে। অ্যান্ড দেন আমি তখন সব লিসেনারদের উদ্দেশ্যে পোস্ট করি ভূত.com-এ যে এখন বাজে 12টা 7 এবং আমার সাথে কিছু খারাপ ঘটনা ঘটলো এই মুহূর্তে, যেটা আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়েছে। তো আমি এটা যদি ইমেইলে পাঠাই তাহলে ভয়েসে পাঠাতে পারবো, কারণ আমার লেখালেখি করার মতো সময়টা আমার কাছে নেই। সো রাসেল ভাই, ঘটনা এখানে যদি শেষ হতো তাহলে ভালো হতো। রাতের শেষ অবধি আমার সাথে আর কোনো কিছুই ঘটেনি। আমি আয়তাল কুস্তি পরে নিজের শরীর বন্ধ করে, রুম বন্ধ করে আমি ঘুমিয়ে যাই। বাট একটা সময় আমি যখন পরের দিন ডিউটি করে আসি, রাসেল ভাই, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের আশেপাশে কখনো আমি কোনো বিড়াল দেখি নাই। আমি যখন ডিউটি শেষ করে মোটামুটি রাত 1টার দিকে আমার ফ্ল্যাটের দিকে আসি, তখন আমি দেখতে পাই যে একসাথে 3টা বিড়াল, 3টাই সাদা বিড়াল, এবং একসাথে তারা 3জনই আমার দিকে তাকিয়ে আছে। রাসেল ভাই, আমি বিষয়টা যদিও পাত্তা দিই নাই, তো আমি ফ্ল্যাটের ওপরে উঠে যাই এবং ফ্ল্যাটের মধ্যেও কারো কোথাও বিড়াল নেই বা কুকুর নেই, কেউ এগুলো পোষা পানি রাখে না। বাট আমি স্পষ্ট শুনতে পাই যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখন বিড়াল মনে হচ্ছিল আমার রুমের মধ্যে থেকে বিড়ালটা ডাকছে। তো আমি একটু ভয় পেয়ে যাই রাসেল ভাই, এবং আমি সাথে সাথে আবার আয়তাল কুসরি পড়ে দোয়া কালাম পড়ে আবার ওই রাতেও ঘুমিয়ে যাই। তো মোটামুটি আমার ঘটনা এটাই ছিল। অ্যান্ড আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমি যে পুকুরটা দেখেছি, হয়তো বা আরিফ ভাই যে পুকুরের কথা বলেছিলেন, অর্থাৎ যে পাশের ঝাড়গুলো হের পড়ে গেছে, উনি যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে স্মোক করতেন, আমার কেন জানি মনে হয় যে আমি যে ঘটনাটা দেখেছি সেটা হয়তো বা সেই পুকুরকে আবিষ্কার করে। এবং আমি যে বাসাতে উঠেছি, আরিফ ভাই যে বাসার কথা বলেছিলেন, স্বপ্নের মধ্যে আমি যখন সেই বাসার মধ্যে উঠি, আমার কেন জানি ফিল হচ্ছিল যে সেই বাসাটা হয়তো বা আরিফ ভাইয়ের বাসা। রাসেল ভাই, আমি জানি না আমার সাথে এরকম কেন ঘটছে, তবে এর আগে কখনো এরকম ঘটনার সম্মুখীন আমার হতে হয়নি। বাট একটা সময় রাসেল ভাই আমার সাথে আরেকটা ঘটনা ঘটেছিল। আমি বাসাতে একটা সময় আমি খুব বলতাম যে আমার পরি পছন্দ, এরকমভাবে আমি বলতাম। তো খুব পরি করতাম আর কি, যে একটা ভালো পরির সাথে যদি আমার রিলেশন হতো, এরকম কথা বলতাম। তো আমার সাথে এই ঘটনাটা ঘটে 2018 সালে শীতের রাত। আমি মোটামুটি খুব দেরিতে ঘুমাই রাসেল ভাই, সত্যি কথা বলতে আমি রাত জাগি আগে থেকেই, তো 2টা-3টার আগে আমার ঘুম ধরে না। কিন্তু হঠাৎ করে ওই রাতে আমি বিছানায় মোবাইলে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আমার শরীরের ওপর লেপ দেওয়া ছিল, আমি ঘুমিয়ে যাই। একটা সময় আমি ফিল করি যে আমার বুকের ওপর ভর দিয়ে কোনো একজন মহিলা, অর্থাৎ কোনো একটা মেয়ে শুয়ে আছে। অর্থাৎ আপনি যখন চিত হয়ে শুয়ে থাকবেন এবং আপনার বুকের ওপর অর্ধেক যদি কোনো মেয়ের শরীর থাকে, যে ভর আপনি অনুভব করবেন, ঠিক সেই রকমভাবে আমি ওই সময়টাতে ভর অনুভব করছিলাম। তো রাসেল ভাই, একটা সময় আমি দেখি যে আমার বুকের ওপরে কোনো একটা মহিলা ভর দিয়ে শুয়ে আছে এবং আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিষয়টা আমার খুব ভয় লাগে এবং আমি তখন আস্তে আস্তে করে ওর হাতটা ধরি, যে হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। রাসেল ভাই, হাত ধরার সাথে সাথে আমি দেখলাম যে ওর হাতের মধ্যে চুড়ি, অর্থাৎ মেয়েদের হাতে যদি চুড়ি থাকে তাহলে সেটা যেরকম হয় আর কি, আমি দেখলাম ওর হাতে একটা চুড়ি। আমি বুঝতে পারলাম যে এটা মেয়ে মানুষ। এবং রাসেল ভাই, আমি ওর কপালে, অর্থাৎ ওর মুখে যখন হাত দিই, তখন দেখি যে ওর চুলটা অনেক বড়, অর্থাৎ মেয়েদের চুল সামনের দিকে ঝোলানো থাকলে বা মুখের সামনে চলে আসে যেরকম হয় আর কি। তো আমি চুলটা সরিয়ে দিই এবং আমি ওকে জিজ্ঞাসা করি যে তোমার নাম কি। সে কিছুই বলে না। একটা সময় আমার প্রচণ্ড ভয় লাগে, তখন আমি আয়তাল কুসরি পড়তে শুরু করে দিই এবং আবার জিজ্ঞাসা করি যে তোমার নামটা কি। সে আমাকে নামটা বলে নাই এবং আয়তাল কুসরি যখন আমি পড়তে প্রায় লাস্টের দিকে, শেষের দিকে হয়ে যায়, তখন দেখি আমার বুকটা একটু হালকা হয় এবং আমি ভারটাকে বুঝতে পারি যে আমার সামনে থেকে বা আমার উপর থেকে কোনো কিছু একটা সরে চলে গেল। ওই মুহূর্তে আমি সাথে সাথে লাইটটা জ্বালাই, রুমের লাইট আমি যেখানে ঘুমাই তার সাথেই ছিল। আমি যখন লাইটটা অন করি তখন আমি কাউকে খুঁজে পাই না। আমার সাথে এই একটা ঘটনা ঘটেছিল রাসেল ভাই। আর আরিফ ভাইয়ের গল্প শোনার পর এই একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। আমি জানি না এই ঘটনাগুলোর উত্তর কী, এখনও পর্যন্ত কখনো খুঁজে পাইনি। আশা করি লিসেনারদের ভালো লাগবে। আর ভূত.com এবং আপনার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা?
নাম ভূত.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকে আমরা শো এর মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি না যে আপনাদের কেমন লাগলো। অনেকেই বলছেন পুরোনো ঘটনা। আমি তো আপনাদের প্রধান চাওয়া যেটা ছিল যে আপনাদের ঘটনাগুলো ইউটিউবে দেন না, কারণ আপনারা যদি এখনো কমেন্ট পুরোনো চেক করেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতেই লেখা আছে যে আপনারা ইউটিউবে কেন স্টোরি দেন না, আপনারা ইউটিউবে আসছেন কবে। আমরা যখন ইউটিউবে আসলাম তখন আমাদেরকে আপনারা সবাই আবার জাজ করতে শুরু করলেন। আমি ঠিক জানি না যে এখানে থাকাটা ঠিক হবে কি না হবে। আগামীকাল কিন্তু আমাদের চমৎকার একটা এপিসোড অপেক্ষা করছে আপনাদের সবার জন্য, যেটার জন্য আপনাদের যেতে হবে স্বাধীন মিউজিক অ্যাপে রাত 11:59। কেউ শুনতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পুরোটার সময়, কারণ এখানে আছেন আফনান ভাই এবং সাবিত। দারুণ একটা স্টোরি আছে আমাদের, এবং এই দারুণ স্টোরি আমার কাছে মনে হয় যে আপনাদের সবারই ভালো লাগবে। তো দেরি না করে আপনারা চলে আসবেন এবং পুরোটার সময় আমাদের সঙ্গে থাকবেন সেই আশা করি। এবং আজকের এই এপিসোডটি, এই যে চ্যানেল যেখানে আপনাদের এই শোটি আপনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ঠিক একইভাবে আমাদের এই পেজে, এই আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে এবং আমাদের এই চ্যানেলে আরো বেশি মানুষকে ইনভাইট করুন, সো দ্যাট দে ক্যান নো অ্যাবাউট দ্য শো। এবং আমি আগেই বলেছিলাম যে আমাদের মেইন শো যেটা, সেটা কিন্তু শুক্রবারই হচ্ছে। এইখানে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কাটাবো এবং কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো এই মাধ্যমে। সেটাই ছিল আমাদের আশা। যদি ভালো লাগে তাহলে ধন্য হবো, যদি ভালো লাগে তাহলে আমাদের আবার নতুন করে সত্যিই চিন্তা করতে হবে। পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।